আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ নিয়ে পঞ্চমবারের মতো তলব করল ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে। সবশেষ 14ই ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। অভিযোগ, নেতা কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানানোর জন্য ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের অভিযোগের জবাবে পাল্টা তীর ছুঁড়েছে ভারত। দেশটির সব অভিযোগ অস্বীকার করে উল্টো যেটা ছুড়ে দিয়েছে সেটা হলো ভারত বাংলাদেশের দ্রুত অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা যাতে নেয় সেই পরামর্শ দিয়েছে। এমন তলব আর অভিযোগ প্রত্যাখ্যানে প্রতিবেশী দেশ দুটির মধ্যকার শীতল সম্পর্ক আরো শীতল হয়ে যায় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক কতটুকু প্রভাব রাখে সেটাই বিশ্লেষকদের ভাবনার জগৎকে নাড়া দিচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কূটনৈতিক ব্লেম ডিফ্লেকশনের অলিম্পিকে স্বর্ণপদক জেতার চেষ্টা করলেও ওসমান হাদির উপর হামলাকারীদের 2 দিনেও ধরতে পারেনি, বরং ডিবি পুলিশ সাংবাদিক আনিস আলমগীরকে নিজেদের কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। আবার সরকারিভাবে চলছে ব্র্যান্ডিং কার্যক্রম। দায়িত্ব নেওয়ার পর থেকে পাহাড় সম ব্যর্থতার নিচে চাপা পড়ে থাকা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবার বিজয় দিবসে উড়বেন আকাশে। তার হেলমেটে থাকবে ওসমান হাদির ছবি। সেই হেলমেট হাতে আশিক চৌধুরীকে নিয়ে পিআর ক্যাম্পেইন চলছে জোরে সোরে। এয়ার শোতে সশস্ত্র বাহিনীর 53 সদস্যরও অংশ নেওয়ার কথা। তবে নায়ক হিসেবে আশিক চৌধুরীকে তুলে ধরছে প্রধান উপদেষ্টার প্রেস টিম। সরকার সমর্থকেরা সন্দেহভাজন হামলাকারীদের সীমান্ত প্রেরণের খবর দিলেও পুলিশ বলছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এর মাঝেই বোমা ফাটানোর এক খবর এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। একটি পত্রিকা দাবি করছে প্রধান সন্দেহভাজনের সঙ্গে একটি বড় ইসলামী দলের কিছু নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাটি ছিল অত্যন্ত ভয়াবহ। নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র 18 থেকে 24 ঘন্টা পার হতে না হতেই দিনে দুপুরে অজ্ঞাত হামলাকারীরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত হাদি বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। সবশেষ খবর হলো 15 ডিসেম্বর দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওসমান হাদিকে পাঠানোর জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করা হয়েছে। দর্শক, ওসমান হাদির উপর হামলার ঘটনাটি শুধু নির্বাচনের সম্ভাব্য একজন প্রার্থীর উপর আক্রমণ নয়, বরং এটি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তার নাজুক চিত্রের উপর এক হাই ভোল্টেজ থাপ্পড়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এক সময় এই নির্বাচনকে ইতিহাস সেরা উৎসব মুখর নির্বাচনের টঙ্কা বাজাচ্ছিলেন। থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার এবং জেল থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরার জন্য সরকারকে নানা মহল থেকে পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু সরকার সেই পরামর্শে কোনো কর্ণপাতই করেনি। ফল হিসেবে যেটি হলো, ওসমান হাদির উপর হামলার পর প্রধান উপদেষ্টার বিবৃতিতে রাতারাতি সেই উৎসব শব্দটি উধাও হয়ে যায়। এই ঘটনাটি স্পষ্ট করে দিল নির্বাচনকে উৎসবের আবহে নিয়ে যাওয়ার আহ্বান বাস্তবতার সঙ্গে কতটুকু ফারাক তৈরি করেছে। অভ্যন্তরীণভাবে যখন সরকার নিরাপত্তার উদ্বেগকে পাত্তা না দিয়ে পেঁয়াজের দাম বাড়ার আলোচনায় চলে যান, তখন প্রশ্ন ওঠে, মানুষের জীবনের দাম কি আলু পেঁয়াজের চেয়েও সস্তা হয়ে গেল নাকি? সংকট দেখা দিলে বারবার যা করে 13 ডিসেম্বর সেটাই করেছিলেন অধ্যাপক ইউনূস। যমুনায় ডাকেন 3 মিত্র বিএনপি, জামাত ইসলামী আর কিংস পার্টি এনসিপিকে। সেই বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে যে কথা বলছেন তার পেছনে ভারতের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদদ আছে। সেজন্য বাংলাদেশ সরকার যাতে ভারতের হাই কমিশনারকে ডেকে কৈফিয়ত তলব করেন সেই পরামর্শ অধ্যাপক ইউনূসকে দিয়েছিল নাহিদ ইসলামের দল। অবশ্য বিএনপি ও জামাত ইসলামীর নেতাদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য পাওয়া যায়নি। একদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় কিংস পার্টির সেই পরামর্শ অনুযায়ী ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠান। বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে যা বললেন তার মূল কথা, ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার এবং আসন্ন নির্বাচন বানচালের উদ্দেশ্যে ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করছে।
ঢাকা অভিযোগ করেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে বিস্ফোরক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসন্ন নির্বাচন বানচাল করতে প্ররোচিত করছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাই কমিশনের কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয় এবং ভারত সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এখানেই শেষ নয়, তারা শুধু উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার দাবি জানায়নি, বরং শেখ হাসিনা এবং তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের আইনি কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রত্যর্পণের আহ্বানও পুনর্ব্যক্ত করেছে। দর্শক, দিল্লি ঢাকার এই অভিযোগ শুধু প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয়নি, উল্টো তাদের ইটের বদলে পাটকেলের মতো কিছু একটা ছুড়ল। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতে থাকা আওয়ামী লীগ সদস্যরা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে বাংলাদেশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সেটা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 14 ডিসেম্বর এক প্রেস নোটে যে বক্তব্য দিয়েছে তা ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। ভারত বলছে, তারা বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত একটি অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে। দর্শক, গত মার্চ থেকে ভারত বাংলাদেশের কাছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছে। বিশ্লেষকরা মনে করেন, এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শব্দটি হলো ভারতের কূটনৈতিক গোল। ভারত সরকার এর মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণের পক্ষে কথা বলছেন। কিন্তু গত 12ই মে থেকে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে এবং সে কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বিবৃতিতে ভারত সরকার প্রতিবেশী সরকারকে পরামর্শ দিয়েছে, সেটি হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। দর্শক, এর আগে 4 বার একই ধরনের তলবের ক্ষেত্রেও ভারতের কৌশল ছিল এই একই ধরনের টিট ফর ট্যাট কূটনীতি। বাংলাদেশকে নিজের ঘর নিজেকে সামাল দিতে বলেছে দিল্লি, সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে, অতীতের মতো এবারও অন্তর্বর্তী সরকারের অবস্থানকে আমলে নিতে রাজি নয় দিল্লি, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় যে অন্তর্বর্তী সরকারেরই, সেটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। মজার বিষয় হলো, শেখ হাসিনার কথা বলা ইস্যুতে ভারতের বিরুদ্ধে অভিযোগ আনলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে ওসমান হাদির উপর হামলাকারীদের ধরতে ভারতের সহায়তা চেয়েছে। দর্শক, যদি ঢাকা সত্যি বিশ্বাস করে যে দিল্লির সন্ত্রাসী উস্কানি দিচ্ছে, তবে একই নিঃশ্বাসে কেন সেই সন্ত্রাসীদের ধরতে তাদেরই সহযোগিতা চাওয়া হচ্ছে? যদি ভারত ষড়যন্ত্রকারীদের আশ্রয়দাতা হয়, তাহলে কেন তাদের কাছে হামলাকারী প্রত্যর্পণের আশা করা হবে? কূটনৈতিক এমন ব্লেম গেম আর কূট কাচালের মধ্যে ওসমান হাদির উপর হামলার ঘটনায় আসল যে কাজ সরকারের করা দরকার ছিল, সেটি 2 দিনেও হয়নি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী 13 ডিসেম্বর দাবি করেন, তারা প্রাইম সাসপেক্টকে খুঁজছেন, হোপফুলি শিগগিরই হিট করতে পারবেন। তবে ঘটনার 48 ঘন্টা পরেও সেই হিট করা যায়নি। এর মধ্যে সরকার সমর্থক সংবাদকর্মীরা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন সূত্রবিহীন নানান তথ্য। একটি চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটার পরপরই এভাবে হরে দরে গোয়েন্দা বাহিনী গড়ে ওঠার নজির বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে সম্ভবত বিরল। যে যার মতো করে তথ্য প্রচার করছেন ফেসবুকে, দেখে মনে হতে পারে দেশে পেশাদার কোনো তদন্ত কর্তৃপক্ষ নেই। সরকার সমর্থকদের দাবি অনুযায়ী প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটর বাইক চালক আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন। সীমান্ত পার হওয়ার সময় এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য পাওয়া যাচ্ছে ফেসবুকে, যদিও পুলিশের পক্ষ থেকে অবশ্য এর সত্যতা নিশ্চিত করা হয়নি। ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান 14 ডিসেম্বর জানান, ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না এমন কোনো তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই। প্রশ্ন হলো, সরকার কি সত্যি নির্বাচনের উপযোগী আইন শৃঙ্খলা নিশ্চিত করতে মনোযোগী? বেহাল পরিস্থিতি নিয়ে সারা দেশে প্রচন্ড উদ্বেগের মধ্যেও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি দাবি করেন, বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার ঝুঁকি বা শঙ্কা নেই। এদিকে সরকার ও সরকার সমর্থকেরা যখন হাদির গুলিবিদ্ধ হওয়ার দায় এককভাবে আওয়ামী লীগ ও ভারতের উপর চাপাতে ব্যস্ত, তখন বোমা ফাটানো এক প্রতিবেদন প্রকাশ করেছে ইনকিলাব। তাদের দাবি, ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সালের সঙ্গে দেশের একটি বড় ইসলামী দলের কিছু নেতার সম্পৃক্ততা পেয়েছেন গোয়েন্দারা। গুলি চালানোর পর ফয়সাল মোটরসাইকেলে প্রথমে সাভার ও পরে ধামরাই যান বলেও দাবি করা হয় প্রতিবেদনে। এরপর অন্য একটি গাড়িতে নালিতাবাড়ি এলাকা এবং সেখান থেকে সীমান্তে যান।
ফয়সাল এরপর সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছেন নাকি বাংলাদেশে আছেন তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দারা। ইনক্লাবের এই প্রতিবেদনের দাবির সত্যতা নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি। দর্শক, হাদির উপর হামলাকারীদের ধরতে না পারলেও ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে সাংবাদিক আনিস আলমগীরকে। 14 ডিসেম্বর রাতে আনিস আলমগীর প্রথম আলোকে বলেছেন, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিতর্কের মাঝে হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের চেয়ে অন্য বিভিন্ন দিকে সরকার অতি আগ্রহ নিয়ে রয়েছে সমালোচনা। জুলাই আন্দোলনের পরিচিত মুখ মাথায় গুলিবিদ্ধ অবস্থা যখন জীবন সংশয়ে, ঠিক তখন চলছে ব্যতিক্রমী ব্র্যান্ডিং। এর মধ্যমণি হিসেবে হাজির হয়েছেন নিজের দায়িত্ব পালনের চরম ব্যর্থ বিজয় নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। মহান বিজয় দিবসের এয়ার শোতে 54 জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করার কথা। এই আয়োজনে সশস্ত্র বাহিনীর রাট্রুপারদের সঙ্গে আশিক চৌধুরীও থাকবেন। তবে তাকে নায়ক হিসেবে দেখিয়ে কয়েকদিন ধরে চলছিল সরকারের পিআর ক্যাম্পেইন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এতে যোগ হয় নতুন মাত্রা। প্রধান উপদেষ্টার প্রেস টিম জানায়, আশিক চৌধুরীর হেলমেটে থাকবে ওসমান হাদির ছবি। এমন এক হেলমেট হাতে আশিক চৌধুরীর একক ছবিও প্রকাশ করা হয়েছে। সেটি নিয়ে বড় করে সংবাদ প্রচার হচ্ছে বিভিন্ন মিডিয়ায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। অনেকের অভিযোগ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এমন একজনকে নিজেদের ব্র্যান্ডিং এর কাজে ব্যবহার করছে সরকার। সত্যি সত্যি তারা বিষয়টি নিয়ে আন্তরিক হলে 54 প্যারাট্রুপারের হেলমেটই রাখা যেত হাদির ছবি। তা না করে আশিক চৌধুরীর মতো এক ব্যর্থ ব্যক্তিকে হিরো করার সস্তা উপায় বেছে নেওয়া হয়েছে। 54 জন প্যারাট্রুপারের মধ্যে সশস্ত্র বাহিনীর 53 জনের নাম কেন হারিয়ে গেল তা নিয়ে তৈরি হচ্ছে ক্ষোভ। গুরুতর একটি ঘটনাকে কতভাবে নিজেদের প্রয়োজনে ব্যবহার করা সম্ভব তার নজির শুরু থেকে দেখিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রশ্ন হলো, এর মাধ্যমে দেশের অর্জন কি হচ্ছে? ব্র্যান্ডিং এর ঝড়ে সংকট দূর করা কি সম্ভব হচ্ছে, নাকি আরো জটিল ঘূর্ণাবর্তে হারিয়ে যাচ্ছে দেশ? সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে আজকের দিনটি নিয়ে দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন, আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ, দুঃখজনক এবং কলঙ্কময় দিন। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা, রাজাকার আল বদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই সব সূর্য সন্তান এবং শহীদ বুদ্ধিজীবীকে, যাদের আত্মদান আমাদের মুক্তির সংগ্রামকে ত্বরান্বিত করেছে। আজকের এই দিনে শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের যেসব বীর শহীদ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করি। দর্শক, এবার মূল বিষয়ে যাই, আজকের বিষয়ে, এবং বরাবরের মতো প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সেটা হলো, যে রাষ্ট্র তার নাগরিককে নিরাপত্তা দিতে পারে না, সে রাষ্ট্র ভোট আয়োজন করে কিভাবে? যে সরকার প্রকাশ্য দিবালোকে একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পর বলে, আমরা সব নাগরিককে না, বাছাই করা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দেব, সেই সরকার আসলে কি স্বীকার করছে? এটা কি নিরাপত্তা পরিকল্পনা নাকি রাষ্ট্রের অসহায় আত্মসমর্পণ? আজ প্রশ্নটা হাদিকে ঘিরে নয়। হাদির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, তার সুস্থতা কামনা করছি, কিন্তু আজকে প্রশ্নটা আসলে আপনাকে ঘিরে, আমাকে ঘিরে। কারণ রাষ্ট্র যখন নাগরিক বাছাই করে পাহারা দেবার কথা বলে, তখন আপনি আর আমি কোথায় গিয়ে দাঁড়াবো? অথচ রাষ্ট্রের প্রথম দায়িত্ব হওয়া উচিত তার সব নাগরিকের নিরাপত্তা দেওয়া। নাগরিক তথা ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা ইবাদতের মতো দায়িত্ব হওয়ার কথা রাষ্ট্রের। সেই রাষ্ট্র আজ তাল হারিয়ে বলছে, সব নাগরিককে নয়, আমরা বাছাই করা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দেব। তাহলে বাকি নাগরিকরা কি করবে? আর সামনে যে জাতীয় নির্বাচন, সেটা কি কেবল বাছাই করা মানুষের জন্য? শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন দোষী ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার। আচ্ছা, এটা কি সাফল্যের ঘোষণা নাকি ব্যর্থতার স্বীকারোক্তি? কারণ প্রশ্ন উঠছে, দেশের বিশাল পুলিশ বাহিনী, ডিবি, র্যাব, গোয়েন্দা নেটওয়ার্ক সব মিলিয়ে রাষ্ট্র বলছে আমরা পারছি না, তাই নাগরিকদের কাছে সাহায্য চাই। তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে কে? তার জন্য পুরস্কারের অঙ্ক কত হবে, তার যদি কিছু হয়?
কিন্তু আমরা দেখলাম তো পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সবাইকে কিন্তু নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তার মানে বাছাই করা সৌভাগ্যবানরাই জিতবেন নিরাপত্তার লটারি। এই জন্যই প্রশ্ন উঠছে, যারা রাজনীতি করেন না, ভোট দেন শুধু, তাদের নিরাপত্তা কোথায়? কে দেবে তাদের নিরাপত্তা? পত্রিকার পাতায় দেখলাম ঢাকায় গত 10 মাসে খুন হয়েছে 198টি, অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় 20টি হত্যাকাণ্ড। এর মধ্যে মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা যেমন আছে, তেমনি ছাত্র নেতা বা ছাত্র রাজনীতিতেও মৃত্যুর ঘটনা আছে, প্রকাশ্যে গুলির ঘটনা তো হাদিকে দিয়েই আমরা দেখছি, এরকম আরো আছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে রাষ্ট্র যদি বাছাই করে পাহারা দিতে চায়, সেটা কি নিরাপত্তা নীতি হতে পারে, নাকি বৈষম্যমূলক রাষ্ট্র চিন্তা বলবেন তাকে? এই ঘটনায় আমাদের সরকার তথা পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ করিতকর্মা দেখা গেল। তারা কি করলো? ভারতীয় যে ঢাকাস্থ হাই কমিশনার, তাকে তলব করেছে এবং ডেকে তাকে বলেছেন অপরাধীরা যেন ভারতে পালাতে না পারে, পালালে যেন ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এই অপরাধী নিয়ে কিন্তু মানে কি বলা হয়, দোষারোপের রাজনীতি, এটি কিন্তু আমরা দেখছি। এটি গণমাধ্যমে যেমন আছে, বিভিন্ন ইউটিউবের ভিডিওতে আছে। আমি এটি নিয়ে বিস্তারিত কথা বলতে চাই না। একবার বলা হচ্ছে একে ধরা হয়েছে, আবার এর রাজনৈতিক পরিচয় নিয়ে সন্দেহ হচ্ছে, আবার বলা হচ্ছে ইসলামিক কোন দল সম্পৃক্ত আছে। কে কিভাবে বলছে? আসলে রাষ্ট্র যদি সঠিকটা বলে তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা অনুমান করে কিছু বলতে চাই না, তাই আমি এই প্রসঙ্গটি বাদ দিলাম। এই যে বিদেশি দূতকে ডেকে, হাই কমিশনারকে ডেকে ওই দেশে গিয়ে যদি অপরাধী চলে যায় যারা হাদিকে গুলি করেছে, তাদেরকে ধরে পাঠাতে বলে বা তাদেরকে জায়গা না দিতে বলে, এখানে প্রশ্নটা কি অস্বস্তিকর নয়? মানে যদি আপনার সীমান্ত, মানে বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত থাকে, আমরা রাখতে পারি, আমাদের তো সীমান্ত সুরক্ষা বাহিনী রয়েছে, তাহলে পালানোর ভয় কেন? পালিয়ে যাবে কিভাবে যদি আমরা কেউ সহায়তা না করি? সহায়তা করে থাকলে কে করেছে সেটি বের করা দরকার, খোঁজা দরকার। তা না করে আমরা যা বলছি, আসলে এর মানে শেষ কোথায় আমি জানি না। যদি সীমান্ত সুরক্ষা আপনার নিয়ন্ত্রণে থাকে, মানে সরকারের নিয়ন্ত্রণে থাকে, রাষ্ট্র নিয়ন্ত্রণে থাকে, তাহলে এরকম এভাবে একজন কূটনীতিককে বা একজন হাই কমিশনারকে এভাবে তলব করতে হচ্ছে কেন? নিজের সীমান্ত নিজে সামলাতে না পেরে অন্য রাষ্ট্রকে, অন্য রাষ্ট্রের দূতকে তলব করা, এটা কি শক্ত কূটনীতির পরিচয়, নাকি দুর্বল রাষ্ট্রের প্রতিক্রিয়া মাত্র? এ কারণেই প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ কি আদৌ তার ভূখণ্ডের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারছে? এ প্রসঙ্গে অনেকেই অনেক কথা বলছেন। আমি শুধু বিএনপির কথাটি বলবো, যেহেতু বড় দল। বিএনপির মহাসচিব বলেছেন পরিকল্পিতভাবে সহিংসতা বাড়ছে, নির্বাচন বানচালের শঙ্কাও করছেন কেউ কেউ। এই বাস্তবতায় একটি প্রশ্ন কি অনিবার্য হয়ে ওঠে না? তা হলো, যে সরকার নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, যে সরকার অপরাধী ধরতে পুরস্কার ঘোষণাকেই কার্যকর উপায় ভাবছে, যে সরকার সীমান্ত প্রশ্নে অন্য রাষ্ট্রের দূতকে তলব করছে, সেই সরকার কিভাবে একটা শান্তিপূর্ণ, নিরপেক্ষ, নিরাপদ নির্বাচন করবে? তাই আজ প্রশ্নটা শুধু ব্যক্তি হাদিকে ঘিরে নয়, প্রশ্নটা রাষ্ট্রকে ঘিরেও। কারণ নাগরিকের নিরাপত্তা যদি বাছাই করা হয়, ভোট যদি ঝুঁকির মধ্যে পড়ে, আর সীমান্ত যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থায় সাধারণ মানুষ নিরাপদ কোথায়? সরকারের কাছে প্রশ্ন একটাই, আপনারা কাদের রাষ্ট্র চালাচ্ছেন? সব নাগরিকের, নাকি শুধু বাছাই করা কিছু মানুষের? রাষ্ট্র যদি অপরাধী ধরতে টাকা ঘোষণা করে, সীমান্ত সামলাতে অন্য রাষ্ট্রের দূতকে তলব করে, আর নিরাপত্তা দেয় বাছাই করে, তাহলে প্রশ্নটা খুব পরিষ্কার, এই সরকার কি নাগরিকদের রক্ষা করছে, নাকি কেবল পরিস্থিতি সামলানোর অভিনয় করছে? তাই প্রশ্ন, আগামী ভোট শান্তিপূর্ণ হবে কিনা, সেটা এখন আর আশ্বাসের বিষয় নয়, সেটা রাষ্ট্রের সক্ষমতার পরীক্ষা। আর সেই পরীক্ষায় আজ পর্যন্ত সরকার কোনো আশাবাদ তৈরি করতে পারেনি। শেষ করার আগে দুটো দুঃখজনক বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনারা হয়তো জানেন। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামাত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী এবং কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অবান্তর, এই কথা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মোহাম্মদ শামীম উদ্দিন খান। প্রিয় দর্শক, এটি নিয়ে আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এটি কারোর জন্যই সুখকর হবে না। তবে বিষয়টি খুব ইঙ্গিতপূর্ণ।
সকলের শুভবুদ্ধির উদয় হোক।